কেন তুমি আমাকে এভাবে জ্বালাতন করছো? তুমি তো বেস্ট ছিলে, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও তুমি। তোমাকে আমি শেষ করে দেব, তোমার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি কি করলাম? যা করেছো তুমি করেছো। তুমি ঠক, তুমি জোচ্চোর, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। দাঁড়াও রচনা, দাঁড়াও, আমার কথাটা শোনো রচনা। রচনা কোনো কথাই আমার শুনছে না রচনা। একটু আগেই আমাদের মধ্যে হয়ে গেছে তুমুল ঝগড়া। আসলে রচনা কদিন থেকেই বলছে আমি যাতে ওর বাবা মায়ের সাথে কথা বলি। ওর বাবা মা ওর জন্য পাত্র দেখছে, কিন্তু আমি যে এখনো কিছু করে উঠতে পারিনি। টিউশনি আর বাবার ছোট্ট সাইকেল দোকানের কাজ সামলানো ছাড়া আমার একটা নিজস্ব স্বপ্ন ছিল, সরকারি একটা চাকরি পাওয়া। প্রস্তুতি নিচ্ছি, কিন্তু যা অবস্থা তাতে সরকারি চাকরির আশা মনে হয় এবার ত্যাগ করতে হবে। চাকরি করি না, কিভাবে ওর বাবার কাছে চলে যাব সেই নিয়েই আমি চিন্তিত। হঠাৎ করেই রচনা বলে উঠল, একটাবার চলো, একটাবার বলো, ওনারা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা মা কিন্তু ওই রকম নয় তুমি যেমনটা ভাবছো। তুমি শুধু একটাবার সাহস করে চলো, তারপর আমি সব সামলে নেব। কি মুখে দাঁড়াবো বলো তো? আমি তো বাবার সাথে আগে থেকে একটু কথা বলে রাখবো, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু চলো তো। রচনা আর আমার মধ্যে এটা নিয়েই বিবাদ তৈরি হয়। রচনা মন খারাপ করে ফেলে, তারপর আমি রাজি হয়ে যাই ওর বাবার কাছে যাওয়ার জন্য। ঠিক আছে। পড়ন্ত বিকেলে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আকাশে লাল আভা। রচনা আজকে খুব খুশি। বাবাকে আগে থেকেই বলে রেখেছে আমার কথা। আমি যাচ্ছি ওর বাবা মায়ের কাছে। কি করা হয়? আমি কিছু বলার আগেই রচনা বলে, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে ও। তোমরা বসো, তোমার জন্য বাবা একটু চা জল খাবার নিয়ে আসি। থাক থাক কাকিমা, ওইসব কিছু করতে হবে না। থাকবে কেন বাবা, কিছু একটা ব্যবস্থা করি। প্রথম আমাদের বাড়িতে এলে বলে কথা, তোমরা কথা বলো, আমি নিয়ে আসছি। তোমার এখন মাসে ইনকাম কত? আমি মাথা নিচু করে বলি, 10-12 হাজার টাকা। এত কম টাকায় আমার মেয়ে চলবে কি করে? আসলে কাকু, আমি ওই জন্যই ওকে বলছিলাম কিছুদিন অপেক্ষা করার পর আমি যাব। আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কয়েকটা পরীক্ষাতে সিলেক্টও হয়েছি, শুধু ভাইভা বাকি। ওই বলল এসে আপনার সাথে কথা বলতে, কারণ ওর জন্য নাকি পাত্র দেখা হচ্ছে। আমি আসলে কাকু একটু সময় চাইছিলাম, যদি একটু সময় পেতাম আমি নিজেকে প্রতিষ্ঠিত করে আপনার কাছ থেকে আপনার মেয়েকে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, 2 বছর সময় দিলাম, তার মধ্যে কিছু একটা করে দেখাও। পারবে, ও পারবে, সব পারবে বাবা। 2 বছরের মধ্যে আমাকে সব করতে হবে। এরপর আমি একটু ব্যস্ত হয়ে পড়ি, চাকরির সন্ধানে জায়গায় জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। এর মধ্যেই আমার সাথে দেখা হয় কমলিকার। অভি, অভি, আরে তুমি এখানে? আর বলিস না, উফ, চাকরির ইন্টারভিউ দিতে দিতে পুরো হয়রান হয়ে যাচ্ছি। কতদিন পর তোমাকে দেখছি, তুমি শুধু চলো আমার সাথে, মা দেখলে খুব খুশি হবে। এরপর না জানি কত ব্যস্ততার মধ্যে দিয়ে আস্তে আস্তে রচনার সাথে একটু একটু করে আমার দূরত্ব শুরু হলো। আমি চাইছিলাম খুব তাড়াতাড়ি একটা চাকরি পেতে, কিন্তু সব যেন এলোমেলো হয়ে গেল। আমি একদিন রচনার জন্য অপেক্ষা করছিলাম নদীর ধারে। রচনা আসেনি। প্রায় 1.5 মাস পর ওর সঙ্গে কথা বলছি। ওকে একটা খুশির খবর দেওয়ার ছিল, কিন্তু আমার ফোন ধরছে না। তাই তাকে খুশির খবর জানাতেই হবে। ছুটে যাই তার বাড়িতে, গিয়ে দেখি রাহুল আরও বসে আছে। আমি ওদের সামনে যেতেই যাব, এমন সময় ওর বাবা চলে আসে।
তুমি এখন এখানে কেন? চলে যাও এখান থেকে। আমার মেয়ে রাহুলের সাথে ভালো থাকবে। এতদিনে সে ঠিক ছেলে পছন্দ করেছে। তোমার যোগ্যতাই বা আছে কি? তুমি যা টাকা ইনকাম করো তা আমার মেয়ে 1 মাসের মধ্যে উড়িয়ে দেয়, বুঝেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ভেঙে পড়ি। যার জন্য এত কষ্ট করে একটা ভালো চাকরি জোগাড় করলাম, আর তারপর সব শেষ হয়ে গেল। অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাড়িতে ধাক্কা লাগে। তারপর সব শেষ। ভেবে দেখ, রাহুলের মতো ভালো ছেলে হয় না। হ্যাঁ মা, আমাকেও এগোতে হবে। সবাই যদি নিজের নিজের জীবনে এগিয়ে যায়, আমি কেন পিছিয়ে থাকবো বলো? কে কে ওখানে? কে কে দাঁড়িয়ে আছো? সামনে এসো। অভি, অভি তুমি এখানে? কিন্তু এ কি, তোমার এ কি অবস্থা? তুমি এখানে কি করে এলে? আমার সাথে এসো, এসো আমার সাথে। যাচ্ছি অভি, দাঁড়াও, দাঁড়াও তুমি আমার জন্য। এসো, তোমার সাথে অনেক কথা আছে, অনেক বোঝাপড়া বাকি আছে। এইভাবেই আমি রচনাকে ছাদে নিয়ে আসি। রচনাকে আমি ভালোবাসতাম, তবে ও যেটা আমার সাথে করেছে তার জন্য ওকে আমি ছাড়বো না। তুমি একজন ঠগ, জোচ্চোর, প্রতারক। আমাকে এসব কথা বলার আগে তুমি নিজের দিকে তাকিয়ে দেখো। ভুলে গেছো তুমি কি করেছো? কি করেছি আমি? তুমি আমাকে ঠকিয়েছো। তুমি কমলিকার সাথে সম্পর্ক করেছিলে, আর তার জন্যই তুমি আস্তে আস্তে আমার থেকে দূরে হয়ে যাচ্ছিলে। না না, আমি তোমাকে ঠকাইনি, তুমি আমাকে ঠকিয়েছ। তুমি সেদিন রাহুলের সাথে, আমি সব দেখেছিলাম। তারপরেই তো। রাহুল? রাহুল আমার ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাছাড়া আর কিছুই নয়। আর তুমি সেই মেয়েটার সাথে, কমলিকা, কমলিকা তার নাম, চাকরির ইন্টারভিউর নাম করে কমলিকার সাথে। ছি 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 ছি। তা দেখে আমি নিজে শেষ হয়ে গেছিলাম। মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আমার। কমলিকা, কমলিকা আমার বোন, খুড়তো মাসির মেয়ে। মেসমশাই আমাকে একটা ভালো জায়গায় চাকরি করে দিয়েছিল, তার জন্যই আমি বোনের সাথে। আর তাছাড়া ও এখন বলে আর কি হবে, আমার তো সব শেষ। আমি কয়েকদিন ধরে এই চাকরি ব্যাপারে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমার কিছু ভালো লাগলো না। ফোন করতাম না, ভেবেছিলাম একেবারে চাকরিটা হলে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু আমি তোমার বাড়িতে এসে নিজেই সারপ্রাইজ পেয়ে যাই। আর তোমার বাবা আমাকে বলেছিল তুমি রাহুলকে পছন্দ করে নিয়েছো। আমার বাবা এটা বলেছিল আমাকে। আমার বাবা, তার মানে আমার বাবা চাইতো না তোমাকে? না না না, আমি কাউকে ছাড়বো না। আমার বাবা আমার সব শেষ করে দিল। আমার বাবা আমার সব শেষ করে দিল। তার মানে আমার সাথে যা হয়েছে সবই একটা নাটক ছিল। তোমার বাবা হয়তো কখনোই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি, তাই এতটা আমি বুঝতে পারিনি এইসবের পিছনে এত কিছু ছিল। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু আমি যে মারা গেছি। তাহলে আমিও প্রাণ দিয়ে দেব। এই বলে রচনা সেদিন ছাদের ধার থেকে ঝাঁপ দিতে চায়, কিন্তু আমি ওকে ধরে ফেলি, বাঁচাই। আমাকে ধরলে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে দাও। আমাকে ধরলে কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সবসময় তোমার পাশে থাকবো রচনা, তোমার আপদে বিপদে তোমার ছায়া সঙ্গী হয়ে। তুমি এরকম ভুল কাজ করো না। কিন্তু অভি, অভি, রাহুলের তো কোনো দোষ নেই। ও তোমাকে ভীষণ ভালোবাসবে, সে তোমাকে খুব সুখে রাখবে। এই জন্মে নয়, পরের জন্মে না হয় তুমি আমার হয়েও। এখন আমি যাই। শেষবারের মতো ওকে ভালো করে দেখলাম, তারপর আস্তে আস্তে আমি অদৃশ্য হয়ে গেলাম।
তবে আমি জানি আমি ওই রচনারই আশেপাশে সবসময় থাকবো, ওর ছায়া সঙ্গী হয়ে। এটাই ছিল আমার মতো এক হতভাগার গল্প। গল্প হলেও এটা কিন্তু একটা সত্যি কথা।